নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব মনোজ বসুর লেখা একটি গল্প, ঘড়ি চুরি। তাসের 2 বাজি উঠে গেছে। অনেক রাত হয়েছে। গৃহকর্তার সাড়া নেই এখনো। পোলাও চেপেছে, তার সুগন্ধ আসছে নাকে। কিন্তু প্রফুল্ল ডাক্তারের পক্ষে আর 15-20 মিনিটের বেশি কোনো ক্রমে থাকা সম্ভব নয়। পেনিসিলিন চিকিৎসা হচ্ছে একটি রোগীর। ইঞ্জেকশনের সময় হয়ে এলো। সময়টা সঠিক জানবার জন্য পকেট হাতড়ে দেখেন, ঘড়ি নেই। তুলতে যদি ভুলে গিয়ে থাকেন, টেবিল খুঁজলেন, টেবিলের তলায় ও আশেপাশে উঁকি ঝুঁকি দিলেন, কোনো খানে নেই। গেল কোথায় তাহলে? সোনার ঘড়ি এ বাজারে 700-800 টাকা দাম তো বটেই। বৃত্তান্ত শুনে নরোত্তম হন্তদন্ত হয়ে এলেন। কি লজ্জা, কি লজ্জা! ভদ্রলোককে বাড়িতে আহ্বান করে এই ঘড়ি চুরির কারণ হলেন। কি ভাবছেন উনি মনে মনে? জিজ্ঞাসা করলেন, কোনো চাকর বাকর কি বাইরের কেউ এসেছিল বলতে পারেন? না। আপনারা খেলছিলেন তদ্গত হয়ে, এমন হতে পারে এসেছিল, দেখতে পাননি? শৈলবিহারী রীতিমতো মুগুর ভাঁজে, কসরত করে। কথাবার্তা তার পালোয়ানি ধাঁচের। বলে, আগে হ্যাঁ, খেলছিলাম, ধ্যান করছিলাম না চোখ বুজে, কেউ এলে নির্ঘাত নজরে পড়ত। অজয় বলে, নরোত্তমবাবু, আপনি সেই যে ঘড়ি মিলিয়ে চলে গেলেন, আর কেউ আসেনি এ সম্পর্কে আমরা নিঃসন্দেহ। তাহলে এখন আমাদের উচিত প্রত্যেকের সঙ্গে কি আছে না আছে সর্বসমক্ষে দেখিয়ে দেওয়া। তোমার তো সার্চ করা অভ্যাস আছে শৈলদা, আমায় দেখে নাও। বলে সে উঠে দাঁড়ালো এবং শৈলবিহারীও বিনা দ্বিধায় তার পকেট উল্টে জামা খুলে কোমর টিপে যথারীতি তল্লাশ করছে। নরোত্তম হাঁ হাঁ করে ওঠেন। আহ, কি হয়েছে তোমাদের? তোমরা কেউ চুরি করেছ এ কি স্বপ্নেও ভাবা যায়? শৈলবিহারী বলে, কিন্তু ঘড়ির পাখনা গজায়নি, উড়ে যেতে পারে না। অশেষবিদ পরীক্ষান্তে অবশেষে শৈল রায় দিল, ঠিক আছে, এবার আমায় দেখে নাও তোমরা কেউ। পরমেশের মুখ কালো। উঠে দাঁড়িয়েছে সে। আহা, ব্যস্ত হচ্ছেন কেন পরমেশবাবু? আমার হয়ে যাক আগে, তারপর আপনার। পরমেশ ততক্ষণে দরজা অবধি চলে গিয়েছে। অস্পষ্ট কণ্ঠে সে বলল, চললাম আমি। রাত্রি হয়ে গেছে, মনে ছিল না। এক্ষুনি ভয়ানক কাজের সম্বন্ধে পরিষ্কার কিছু বোঝা গেল না। কথা শেষ না করেই সে রাস্তায় পড়ল। হন হন করে অতি দ্রুত চলল। দাঁড়ান পরমেশবাবু, দাঁড়িয়ে যান। আমরা সবাই যখন দেখাচ্ছি, আপনারও দেখিয়ে যাওয়া উচিত। এসব পরমেশের কানেই গেল না। দস্তুর মতো দৌড়তে আরম্ভ করেছে। আর দেখতে হবে না শৈলদা, ধরো ওরই কাজ। রাজপুত্র সে যে বুজরকি করতে এসেছে। অজয় আর শৈল ছুটেছে, পরমেশও। কিন্তু ক্ষীণ শক্তি পরমেশ কতক্ষণ পারবে শৈলবিহারীর সঙ্গে? গলি পার না হতেই শৈল তার হাত এঁটে ধরল। আসুন, দেখিয়ে যেতে হবে আপনাকে। টানতে টানতে তাকে আবার নরোত্তমের বৈঠকখানায় নিয়ে এলো। পরমেশ কাঁদো কাঁদো হয়ে ডাক্তারকে সালিশ মানে। দেখুন, অন্যায়টা দেখুন। ভুল হয়েছে এদের সঙ্গে মেলামেশা করা। ভদ্রলোকের মান সম্ভ্রম বোঝেন না। পরমেশ প্রাণপণে কোটের 2 প্রান্ত এঁটে ধরেছে। খুলতে দেবে না কিছুতে। অতএব কিছুমাত্র সংশয় নেই, কোটের নিচে সিল্কের শার্টের পকেটে সেই ঘড়ি। শৈলবিহারীর বিষম রাগ হয়েছে। সজোরে সে চেপে ধরল পরমেশের নরম তুলতুলে হাত দুটো, যেন বজ্রকঠিন সাঁড়াশি দিয়ে তার হাত চেপে ধরেছে। এমনই মনে হলো পরমেশের। কবজি মটমট করে, চোখে তার জল বেরিয়ে এলো। কিন্তু করুণা নেই। ভদ্রবেশী চোরদের এমনই শিক্ষা দিতে হয়। শৈল হাত ধরে রাখল। অজয় কোটের বোতাম খুলতে লাগলো। কোটের নিচে সদ্য পাট ভাঙা নিভাজ ওই শার্টের বুক পকেট এবং তলার পকেট দুটো খুঁজে দেখলে। ও হরি, পকেট কোথায়? শার্টই নয় পুরোপুরি। কলার ও হাতার যতটা বাইরে বেরিয়ে আছে,
সেইটুকু পরিচ্ছন্ন ও পরিপাটি। বাকি অংশ প্রায় নেই, যা আছে শতচ্ছিন্ন সেলাই করা। এই রাজপুত্র পরমেশ। আর এদিকে এরা যখন পরমেশকে তাড়া করেছে, হঠাৎ কি মনে পড়ে নরোত্তম উপরে ছুটে গেলেন। হাঁপাতে হাঁপাতে তিনি সিঁড়ি দিয়ে নামছেন এই সময়। এই যে ঘড়ি আমিই নিয়েছিলাম। ভুলো মন, সময় ঠিক করে টাইম পিসের বদলে ওর ঘড়িটাই নিয়ে ওপরে রেখেছিলাম। টাইম পিস ওই যে ওখানে পড়ে টকটক করছে। এ হে হে, পরমেশের জামার এ দশা কে করলো? শৈলবিহারীর হাত ছাড়িয়ে পরমেশ দুহাতে মুখ ঢেকে ছুটে বেরুল। পরদিন শোনা গেল সে শহর ছেড়ে চলে গেছে। শুনছিলেন মনোজ বসুর লেখা একটি গল্প, ঘড়ি চুরি। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।